গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প অক্রূর সংবাদ। রচনা পরশুরাম। নমস্কার মশাই, আপনার পাশে একটু বসবার জায়গা হবে? ঢাকুরিয়া লেকের ধারে একটা বেঞ্চে একলা বসে আছি। সন্ধ্যা হয়ে এসেছে দেখে উঠবার উপক্রম করছি, এমন সময় আগন্তুক ভদ্রলোকটি উক্ত প্রশ্ন করলেন। আমি উত্তর দিলুম, নিশ্চয়ই বসবেন বই কি, ঢের জায়গা রয়েছে। লোকটির বয়স 50-55, লম্বা রোগা ফর্সা, মাথায় কাঁচা পাকা চুল, সযত্নে সিঁতি কাটা, মৌলানা আবুল কালাম আজাদের মতন গোঁপদাড়ি, পরনে মিহি ধুতি, গরদের পাঞ্জাবি আর উড়ুনি, হাতে রূপো বাঁধানো লাঠি। দেখলেই মনে হয় সেকেলে শৌখিন বড় লোক। পকেট থেকে একটা বড় কাগজ বার করে বেঞ্চের একপাশে বিছিয়ে তার উপর বসে পড়ে বললেন, আমি হচ্ছি অক্রূর নন্দী। বসায়ের নামটা জানতে পারি কি? আমি বললুম, নিশ্চয়ই পারেন, আমার নাম সুশীল চন্দ্র চন্দ্র। আপনার কি বাড়ি ফেরবার তাড়া আছে? না থাকে তো খানিকক্ষণ বসুন না, আলাপ করা যাক। দেখুন, আমি হচ্ছি একটু খাপছড়া ধরনের, লোকের সঙ্গে সহজে মিশতে পারি না, যার তার সঙ্গে বনেও না। আমি হেসে প্রশ্ন করলুম, তবে আমার সঙ্গে আলাপ করতে চাচ্ছেন কেন, যদি না বনে? অক্রূর নন্দী ভ্রু কুঁচকে আমার দিকে চেয়ে বললেন, আমি চেহারা দেখে মানুষ চিনতে পারি। আপনার বয়স 40-এর নিচে, কি বলেন? আগে হ্যাঁ। তাহলে বনবে। বুড়োদের সঙ্গে আমার মোটেই বনে না, তাদের হাড় চামড়া মন সব শুকিয়ে শক্ত হয়ে গেছে। ভাবছেন লোকটা বলে কি, নিজেও তো বুড়ো। বয়স হয়েছে বটে, কিন্তু আমার মন শুকিয়ে যায়নি। অর্থাৎ আপনি এখনো তরুণ আছেন? অক্রূরবাবু মাথা নেড়ে বললেন, তরুণ ফরুণ নই, আমি হচ্ছি একজন বোদ্ধা, অর্থাৎ ফিলোসফার। জগৎটাকে হ্যাংলা বোকার মতন গপ গপ করে গিলতে চাই না, চেখে চেখে চিবিয়ে চিবিয়ে ভোগ করতে চাই। চলুন না আমার বাড়ি, খুব কাছেই। রাত্রে খাবারটা আমার সঙ্গেই খাবেন, আমার জীবন দর্শন আপনাকে বুঝিয়ে দেব। ভদ্রলোকের মাথায় একটু গোল আছে, তাতে সন্দেহ নেই। বললুম, আজ তো বাড়িতে বলে আসিনি, ফিরতে দেরি হলে সবাই ভাববে যে। বেশ, কাল এই সময় এখন আসবেন, আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাব, সেখানেই আহার করবেন। ভাবছেন লোকটা আবু হোসেন নাকি? কথা তো তাই বটে, একা একা থাকি, কথা কইবার উপযুক্ত মানুষ খুঁজে বেড়াই, কিন্তু লাখে একজনও মেলে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনিও একজন বোদ্ধা। কি করা হয়? কলেজে ফিলোসফি পড়াই। বাহ বাহ বাহ, তবে দেখুন আমি কিরকম মানুষ চিনতে পারি। সবিনয়ে বললুম, যা ভাবছেন তা নই, আমার বিদ্যাবুদ্ধি অতি সামান্য। পুরুষ যেমন করে যজমানদের মন্ত্র পড়ায়, আমিও তেমনি করে ছাত্রদের পড়াই। নিজেও কিছু বুঝি না, তারাও কিছু বোঝে না। ও কথা বলে আমাকে ভোলাতে পারবেন না। আচ্ছা, এখন আলোচনা থাক, আপনি বোধহয় উঠবার জন্য ব্যস্ত হয়েছেন, আপনাকে আর আটকাবো না। কাল ঠিক আসবেন তো? অক্রূর নন্দী বাতিগ্রস্ত বটে, কিন্তু শেক্সপিয়ার যেমন বলেছেন, এর পাগলামিতে শৃঙ্খলা আছে। লোকটিকে ভালো করে জানবার জন্য খুব কৌতূহল হলো। বললুম, আগে হ্যাঁ, ঠিক আসব। পরদিন যথাকালে উপস্থিত হয়ে দেখলুম অক্রূরবাবু বেঞ্চে বসে আছেন। আমাকে দেখে উৎফুল্ল হয়ে বললেন,
আসুন আসুন সুশীলবাবু। হ্যাঁ, এখানে সময় নষ্ট করে কি হবে, আমার বাড়ি চলুন। খুব কাছেই, এই সাদার্ন অ্যাভিনিউয়ের পাশ থেকে বেরিয়েছে হর্ষবর্ধন রোড, তারই 10 নম্বর হচ্ছে আমার বাড়ি। যেতে যেতে আমি বললুম, যদি কিছু মনে না করেন তো জিজ্ঞাসা করি, মশাই কি করা হয়? অক্রুরবাবু প্রতি প্রশ্ন করলেন, আপনি আত্মা মানেন? বড় কঠিন প্রশ্ন। আমার একটা আত্মা জন্মাবধি আছে বটে, বয়সের সঙ্গে সঙ্গে বদলেও যাচ্ছে, কিন্তু জন্মের আগেও সেই আত্মাটা ছিল কি না তা তো জানি না। ও, আপনি হচ্ছেন আত্মাবাদী অ্যাগনস্টিক। আপনার বিশ্বাস আপনার থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি জন্মান্তরীণ আত্মা মানি। আমার গত জন্মের আত্মাটি খুব চালাক ছিল মশাই, বেছে বেছে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করেছে। আপনি ভাগ্যবান লোক। তা বলতে পারেন, বাবা এত টাকা রেখে গেছেন যে রোজগারের কোনো দরকারই নেই। অন্য চিন্তা থাকলে উচ্চ চিন্তা করতে পারতুম না। আমি বেকার অলস লোক নই, দিনরাত গবেষণা করি কিসে মানুষের বুদ্ধি বাড়বে, সমাজের সংস্কার হবে। কিন্তু মুশকিল কি জানেন, আমি অন্তত 200 বৎসর আগে জন্মেছি। এখনকার লোকে আমার থিওরি বুঝতেই পারে না। আমি যে বুঝবো সে ভরসা করছেন কেন? বুঝবেন, একটু চেষ্টা করলেই বুঝবেন। আপনার 2 কানের ওপরে একটু ঢিপি মতন আছে, ওই হলো বোদ্ধার লক্ষণ। আসুন, এই আমার আস্তানা অক্রুরধাম। পৈতৃক বাড়িটি কাকারা পেয়েছেন, এ বাড়ি আমি বানিয়েছি। অক্রুরধাম বিশেষ বড় নয়, কিন্তু গড়ন ভালো। বারান্দায় 4-5 জন দারোয়ান চাকর ইত্যাদি একটা বেঞ্চে বসে গল্প করছিল। মনিবকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ালো। অক্রুরবাবু হাতের ইশারায় তাদের বসতে বলে আমাকে তাঁর বৈঠকখানা ঘরে নিয়ে গেলেন। ঘরটি মাঝারি, আসবাব অল্প, কিন্তু খুব পরিচ্ছন্ন। ঘরে ঢুকবার সময় দরজার পাশের দেওয়ালে আমার হাত থেকে গিয়েছিল, দেখলুম একটু আঁচড়ে গেছে। অক্রুরবাবু তা লক্ষ্য করে বললেন, খোঁচা খেয়েছেন বুঝি? ভয় নেই, ওষুধ দিচ্ছি। এই বলে তিনি আমার হাতে বেগুনি কালির মতন কি একটা লাগিয়ে দিলেন। আমি বললুম, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? ও কিছুই নয়, একটু ছড়ে গেছে, বোধহয় ওখানে একটা পেরেক আছে। একটা নয় মশাই, সারি সারি পিন বসানো আছে, হাত দিলেই ফুটবে। কেন লাগাতে হয়েছে জানেন? ভারতবর্ষ হচ্ছে বাঁকা শ্যাম ত্রিভঙ্গ মুরারির দেশ। এখানকার লোকে খাড়া হয়ে দাঁড়াতে পারে না। চাকর, ধোবা, গোয়ালা, নাপিত যেই হোক, এমনকি অনেক শিক্ষিত লোকও দরজায় বা দেওয়ালে হাতের ভর দিয়ে ত্রিভঙ্গভাবে দাঁড়ায়। সে শ্রীকৃষ্ণের আমল থেকে চলে আসছে। অজন্তার ছবিতে আর পুরী, মাদুরা, রামেশ্বর প্রভৃতির মন্দিরে একটাও সোজা মূর্তি পাবেন না। বাড়ির চাকর আর আগন্তুক লোকদের গা হাত লেগে দেওয়াল আর দরজা ময়লা হয়, কিছুতেই এই বদভ্যাস ছাড়াতে পারি না। নিরুপায় হয়ে মেঝে থেকে 1 ফুট বাদ দিয়ে দেওয়াল আর দরজার 6 ফুট পর্যন্ত মায়ের সিঁড়ির রেলিংয়ে সারি সারি গ্রামোফোন পিন লাগিয়েছি, প্রায় 2 লক্ষ পিন। এখন আর বাচাধনরা অজন্তা প্যাটার্নে ত্রিভঙ্গ হয়ে ঠেস দিয়ে দাঁড়াতে পারে না, দেওয়ালে পিঠ লাগিয়ে বসতেও পারে না। বাড়িতে চাকর টিকে থাকে কি করে? মাইনে 2.5 গুণ করে দিয়েছি। কেউ কেউ ভুলে ঠেস দিয়ে জগও হয়, তাই 1 বোতল জেনসেন ভায়োলেট লোশন রেখেছি, খুব ভালো অ্যান্টিসেপটিক। আর দাগও 3-4 দিন থাকে, তা দেখে লোকে সাবধান হয়। কিন্তু বাচ্চাদের সম্মান কি করে? বাড়িতে ছেলে পেলে আছে তো? অট্টহাস্য করে অক্রুরবাবু বললেন, ছেলে হচ্ছে আমি, আর পিলে ওই চাকরগুলো। সে কি, আপনার সন্তানাদি নেই? দেখুন সুনীলবাবু, বিবাহ করবো না অথচ সন্তানের জন্ম দেব, এমন আহাম্মক আমি নই। কেন বিবাহ করেননি? ঢের চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠেনি। তবে ভবিষ্যতের কথা বলা যায় না। আপনার মতন লোকের এ পর্যন্ত পত্নী লাভ হয়নি, এ বড় আশ্চর্য কথা। আপনি ধনী, সুপুরুষ, সুশিক্ষিত, জ্ঞানী। আবার আরো অনেক গুণ আছে। নেশা করি না, পান, তামাক, চা প্রভৃতি মাদক দ্রব্য স্পর্শ করি না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ
লঙ্কা হলুদ প্রভৃতি আমার রান্নাঘরে ঢুকতে পায় না। আমি গান্ধীজির থিওরি মানি, তরকারির খোসা বাদ দেওয়া আর মশলা দিয়ে রাঁধা অত্যন্ত অন্যায়। তিনি রসুন খেতেন, আমি তাও খাই না। নুনও কমিয়ে দিয়েছি, তাতেও ব্লাড প্রেশার বাড়ে। দুধ খান তো? হ্যাঁ, তা খাই, কিন্তু বাছুরকে বঞ্চিত করি না। বাড়িতে 3টে গরু আছে, বাছুরের জন্য যথেষ্ট দুধ রেখে বাকিটা নিজে খাই। অক্রুরবাবুর কথা শুনে বুঝলুম আজ রাত্রে আমার কপালে উপবাস আছে। মনে পড়ল বড় রাস্তার মোড়ে সাইনবোর্ড দেখেছি, ঔদরিক এম্পোরিয়াম। ফেরবার সময় সেখানেই ক্ষুণ্ণবৃত্তি করা যাবে। অক্রুরবাবু বললেন, ও ঘরে চলুন, খেতে খেতেই আলাপ করা যাবে। শাস্ত্রে বলে মৌনী হয়ে খাবে, তা আমি মানি না। বিলেতি পদ্ধতিতে গল্প করতে করতে ধীরে ধীরে খেলেই ভালো হজম হয়। খাবার এলো। অক্রুরনন্দী খেয়ালি লোক হলেও তাঁর কাণ্ডজ্ঞান আছে। আমার জন্য ভালো ভালো খাবারেরই আয়োজন করেছেন, কিন্তু তাঁর নিজের জন্য এলো খানকতক মোটা রুটি, কিছু সিদ্ধ তরকারি, কিছু কাঁচা তরকারি আর 1 বাটি দুধ। অক্রুরবাবু বললেন, কোনো জন্তু ক্যালোরি, প্রোটিন, ভাইটামিন নিয়ে মাথা ঘামায় না। আমাদের গুহাবাসী পূর্বপুরুষরা জন্তুর মতনই কাঁচা জিনিস খেতেন, তাতেই তাদের পুষ্টি হতো। সভ্য হয়ে সেই সদভ্যাস আমরা হারিয়ে ফেলেছি। এখন কাঁচা লাউ কুমড়ো অনেকেই হজম করতে পারে না, তাই আপনাকে দিইনি। আমি কিন্তু কাঁচা খাওয়া অভ্যেস করেছি, একটু একটু করে ঘাস খেতেও শিখছি। যাক কথা, আপনার মুখের ভাব দেখে মনে হচ্ছে একটা প্রশ্ন আপনার কণ্ঠাগত হয়ে আছে। চক্ষুলজ্জা করবেন না, অসংকোচে বলে ফেলুন। আমি বললুম, কিছু যদি মনে না করেন তো জিজ্ঞাসা করি। আপনি বলেছেন যে বিবাহের জন্য ঢের চেষ্টা করেছেন, কিন্তু হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি বলবেন কি? আরে সেই কথা বলতেই তো আপনাকে ডেকে এনেছি। শুনুন, দাম্পত্য হচ্ছে 3 রকম। 1 নম্বর, যাতে স্বামীর বশে স্ত্রী চলে, যেমন গান্ধী, কস্তুরবা। 2 নম্বর, যাতে স্বামী হচ্ছে স্ত্রীর বশ, অর্থাৎ স্ত্রৈণ, ভেড়ো বা হেনপেক, যেমন জাহাঙ্গীর, নূরজাহান। দুটোই হলো ডিক্টেটরি ব্যবস্থা, কিন্তু দুক্ষেত্রে এই দম্পতি সুখী হয়। 3 নম্বর হচ্ছে যাতে স্বামী স্ত্রী কিছুমাত্র রফা না করে নিজের নিজের মতো চলে, অর্থাৎ দুজনেই একগুঁয়ে। এই হলো ব্যক্তি স্বাতন্ত্র্যমূলক আদর্শ দাম্পত্য সম্বন্ধ। কিন্তু এর পদ্ধতি বা টেকনিক লোকে এখনো আয়ত্ত করতে পারেনি। আপনি নিজে কিরকম দাম্পত্য পছন্দ করেন? 3 রকমেরই চেষ্টা করেছি, কিন্তু এ পর্যন্ত কোনোটাই অবলম্বন করতে পারিনি। তারই ইতিহাস আপনাকে বলবো। যখন বয়স কম ছিল তখন 8-5 জনের মতন 1 নম্বর দাম্পত্যই পছন্দ করতুম, যেমন বাঁদর, ষাঁড়, ছাগল, মোরগ প্রভৃতি জন্তু। তেমনি মানুষেরও পুংজাতি সাধারণত প্রবল, তারাই স্ত্রী জাতি শাসন করতে চায়। কিন্তু মুশকিল কি হলো জানেন? কাকেও পীড়ন করা আমার স্বভাব নয়, কিন্তু আমার সংসার যাত্রার আদর্শ এত বেশি রেশনাল যে কোনো স্ত্রীলোকই তা বরদাস্ত করতে পারেন না। পরীক্ষা করে দেখেছিলেন? দেখেছিলাম বই কি। আমার বয়স যখন 24, তখন আমার মেজ কাকি তাঁর এক দূর সম্পর্কের বন্ধুর সঙ্গে আমার সম্বন্ধ করলেন। আমাদের সমাজে কোর্টশিপের চলন তখনও হয়নি, অভিভাবকরাই সম্বন্ধ স্থির করতেন। আমার বাপ মা তখন গত হয়েছেন, কাকাদের সঙ্গেই থাকতুম। আমি মেজ কাকুকে বললুম, বিয়েতে মত দেবার আগে তোমার বঞ্ঝিকে আমার মনের কথা জানাতে চাই। কাকি বললেন, বেশ তো, যত খুশি জানিও, আমি না আড়ালে থাকবো। তারপর একদিন মেয়েটিকে আনা হলো। আমি তাকে একটি লেকচার দিলুম। শোনো চোলা, আমি স্পষ্ট বক্তা লোক, আমার কথায় কিছু মনে করো না যেন। তুমি দেখতে ভালোই, ম্যাট্রিক পাস করেছ, শুনেছি গান বাজনা আর গৃহকর্ম জানো, ওতেই আমি তুষ্ট। তুমিও আমাকে বিয়ে করলে ঠকবে না। একটি সুস্ত্রী, বলিষ্ঠ, বিদ্বান, ধনবান আর অত্যন্ত বুদ্ধিমান স্বামী পাবে। আমার নতুন বাড়ির সর্বেসর্বা গিন্নি হবে, বিস্তর টাকা খরচ করতে পাবে। কিন্তু তোমাকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে।
দু এক গাছা চুড়ি ছাড়া গহনা পড়তে পাবে না। শৃঙ্গী, নখী আর দন্তি প্রাণীর মতন শালঙ্কারা স্ত্রীও ডেঞ্জারাস। নিমন্ত্রণে গিয়ে যদি নিজের ঐশ্বর্য জাহির করতে চাও তো ব্যাংকের একটা সার্টিফিকেট গলায় ঝুলিয়ে যেতে পারো। সাজগোজেও অন্য মেয়ের নকল করবে না। আমি যেমন বলবো সেই রকম সাজবে। আর শোনো, ছবি টাঙিয়ে দেওয়াল নোংরা করবে না। নতুন নতুন জিনিস আর গল্পের বই কিনে বাড়ির জঞ্জাল বাড়াবে না। গ্রামোফোন আর রেডিও রাখবে না। ইলিশ মাছ, কাঁকড়া, পেঁয়াজ, পেয়ারা, আম, কাঁঠাল ত্যাগ করতে হবে। ওসবের গন্ধ আমার সয় না। পান খাবে না। রক্তদন্তী স্ত্রী আমি দু চক্ষে দেখতে পারি না। সাবান যত খুশি মাখবে, কিন্তু এসেন্স পাউডার নয়। ওসব হলো ফিনাইল জাতীয় জিনিস, দুর্গন্ধ চাপা দেবার অসাধু উপায়। এইরকম আরো অনেক বিধিনিষেধের কথা জানিয়ে তাকে বললুম, তুমি বেশ করে ভেবে দেখো, তোমার বাপ মার সঙ্গে পরামর্শ করো। যদি আমার শর্ত মানতে পারো তবে 4-5 দিনের মধ্যে খবর দিও। কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, তবু কোনো খবর এলো না। বলেন কি? অবশেষে আমিও মেজ কাকিকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? তিনি পাত্রীর বাড়িতে তাগাদা পাঠালেন। তারপর আমি একটা পোস্ট কার্ড পেলুম। পাত্রীর দাদা ইংরাজিতে লিখেছে, গো টু হেল। কন্যাপক্ষ দেখছি অত্যন্ত বোকা। আপনার মতো বরের মূল্য বুঝলো না। হ্যাঁ, বেশিরভাগই ওই রকম বোকা। তবে গোটাকতক চালাক কন্যাপক্ষ জুটেছিল। তাদের মতলব বাহতা দিয়ে আমার ঘাড়ে মেয়ে চাপিয়ে দেওয়া। তখন একটা নতুন শর্ত জুড়ে দিলাম। ভবিষ্যতে আমার স্ত্রী যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে তখনই তাকে বিদায় করব, খরপোশ দেব, কিন্তু আমার সম্পত্তি সে পাবে না। এই কথা শুনে সব ভেঙে পড়ল। জ্ঞাতিশত্রুরা দেখাতে লাগলো যে আমি একটা উন্মাদ। কিন্তু একটি মেয়ে সত্যিই রাজি হয়েছিল। অত্যন্ত গরিবের মেয়ে, দেখতেও তেমন ভালো নয়। আমার সমস্ত কথা মন দিয়ে শুনে তখনই বললে যে সে রাজি। আমি বললুম, অত তাড়াতাড়ি নয়, তোমার বাপ মায়ের মত নিয়ে জানিও। পরদিন খবর হলো বাপ মাও খুব রাজি। আমার সন্দেহ হলো। খোঁজ নিয়ে জানলুম রূপ আর টাকার অভাবে তার পাত্র জুটছে না। বাপ মা অত্যন্ত সেকেলে, মেয়েকে কেবল অভিশাপ দেয়। এখন সে শরৎ চাটুর্যের অরক্ষণীয়ার মতো মরিয়ায় উঠেছে, নির্বিচারে যাত্রার কাছে নিজেকে বলি দিতে প্রস্তুত। মেয়ের বাপের সঙ্গে দেখা করে আমি বললুম, আপনার মেয়ে শুধু আপনাকে কন্যাদায় থেকে উদ্ধার করবার জন্যই আমাকে বিয়ে করতে চেয়েছে। আমার শর্তগুলো মোটেই বিচার করে দেখেনি। এমন বিয়ে হতে পারে না। এই নিন 5,000 টাকা, আমি যৌতুক দিলুম। মেয়েকে আপনাদের পছন্দের মতো ঘরে বিবাহ দিন। বাপ খুব কৃতজ্ঞ হয়ে বললে, আপনি খুকির যথার্থ পিতা, আমি জন্মদাতা মাত্র। মেয়েটি ভালো ঘরেই পড়েছিল। বিয়ের পর বরের সঙ্গে আমাকে প্রণাম করতে এসেছিল। আমি বললুম, আপনি মহাপ্রাণ দয়ালু ব্যক্তি, তাও মাঝে মাঝে দয়ালু হতে হয়। টাকা থাকলে দান করার বাহাদুরি কিছু নেই। তারপর শুনুন, আমার বয়স বেড়ে চলল। 35 পার হয়ে বুঝলুম আমার আদর্শের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে এমন কৃচ্ছ সাধিকা নারী কেউ নেই। তখন আমার একটা মানসিক বিপ্লব হলো, যাকে বলে রেভলিউশন। 1 নম্বর দাম্পত্য যখন হবার নয়, তখন 2 নম্বরের চেষ্টা করলে দোষ কি? আমার অনেক আত্মীয় তো স্ত্রীর বশে বেশ সুখে আছে। স্ত্রৈণতাও সংসার যাত্রার একটি মার্গ। জগতে কর্তাবাজও বিস্তর আছে। তারা বিচারের ভার কর্তার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকে। যা করেন গুরু মহারাজ, যা করেন পণ্ডিতজি, যা করেন কমরেড স্টালিন আর মাও সেতুং। তেমনি গিন্নি ভাজাও অনেক আছে। তারা বলে, আমার মতামতের দরকার কি, যা করেন গিন্নি। কিন্তু আপনার স্বভাব যে অন্যরকম। আপনার পক্ষে গিন্নি ভাজা হওয়া অসম্ভব। অবস্থার গতিকে বা সাধনার ফলে অসম্ভব সম্ভব হয়। একটি সার সত্য আপনাকে বলছি, শুনুন। যে নারী রাজার রানী হয়, বড়লোকের স্ত্রী হয়, নামজাদা গুণী লোকের গৃহিণী হয়, সে নিজেকে মহাভাগ্যবতী মনে করে। অনেক সময় অহংকারে তার মাটিতে পা পড়ে না। কিন্তু রানীকে বা টাকাওয়ালি মেয়েকে যে বিয়ে করে, কিংবা যার স্ত্রী মস্ত বড় দেশনেত্রী, লেখিকা, গায়িকা বা নটি,
এমন পুরুষ প্রথম প্রথম সংকুচিত হয়ে থাকে, সে স্বনামধন্য হয়, স্ত্রীর নামেই তার পরিচয়, লোকে তাকে একটু অবজ্ঞা করে, কিন্তু কালক্রমে তাস হয়ে যায়, খুব দূর হয়, সে খাঁটি স্ত্রৈণ হয়ে পড়ে। এর দৃষ্টান্ত জগতে অনেক আছে। আপনিও কি সেরকম হতে চেষ্টা করেছিলেন নাকি? করেছিলুম। কুইন ভিক্টোরিয়া, সারা বার্নহার্ড, ভার্জিনিয়া উলফ বা সরোজিনী নাইডুর মতন পত্নী জোগাড় করা আমার অবশ্য সাধ্য নয়, কিন্তু যদি একজন বেশ জবরদস্ত নামজাদা মহিলার কাছে চোখ কান বুঝে আত্মসমর্পণ করতে পারে, তবে হয়তো 2 নম্বর দাম্পত্য আমার সয়ে যেতে পারে, আমার মত আর আদর্শ বদলে যেতে পারে। আপনার পক্ষে তা অসম্ভব মনে করি। আমি কিন্তু চেষ্টা ত্রুটি করিনি। তখন আমার বয়স 40 পেরিয়েছে। পুরীতে স্বর্গদ্বারের পূব দিকে নিজের জন্য একটি বাড়ি তৈরি করাচ্ছি। ওশান ভিউ হোটেলে আছি। আমার পুরনো সহপাঠী ভূপেন সরকারের সঙ্গে দেখা হয়ে গেল। সে তখন মস্ত গভর্নমেন্ট অফিসার, ছুটি নিয়ে এসেছে। সঙ্গে আছে তার বোন সত্যভামা সরকার। দুজনে আমার হোটেলেই উঠল। সত্যভামা বিখ্যাত মহিলা, 2 বার বিলাতে ঘুরে এসেছে, হুন্ডাগড়ের রানী সাহেবাকে ইংরেজি পড়ায় আর আদব কায়দা শেখায়, অনেক বইও লিখেছে। নাম আগেই শোনা ছিল, এখন আলাপ হলো। বয়স আন্দাজ 35, দশাশই চেহারা, মুখটি গোবদা গোছের, ড্যাবড্যাবে চোখ, নিচের ঠোঁট একটু বাইরে ঠেলে আছে। দেখলেই বোঝা যায় ইনি একজন জবরদস্ত মহিষী মহিলা। স্বামীকে বসে রাখবার শক্তি এর আছে। ভাবলুম, এই সত্যভামার কাছেই আত্মসমর্পণ করলে ক্ষতি কি? 2 দিন মিশেই বুঝলুম, আমি যেমন তাকে বাজিয়ে দেখছি, সেও তেমনি আমাকে দেখছে। আপনার কথা শুনে মনে হচ্ছে যেন শিকার কাহিনী শুনছি। কতকটা সেই রকমই বটে, যেন একটা বাঘিনী ওত পেতে আছে আর একটা বাঘ তার পিছনে ঘুরছে। তারপর একদিন আমার নতুন বাড়ি তদারক করতে গেছি। ভূপেন আর সত্যভামাও সঙ্গে আছে। সত্যভামা বললে, জানেন তো, সমস্ত ইট বেশ করে ভিজিয়ে নেওয়া চাই, আর ঠিক 3 ভাগ সুরকির সঙ্গে 1 ভাগ চুন মেশানো চাই, নয়তো গাঁথনি মজবুত হবে না। আমার একটু রাগ হলো। 7টা বাড়ি আমি নিজে তৈরি করিয়েছি, কোনো ওভারসিয়ারের চাইতে আমার জ্ঞান কম নয়, আর আজ এই সত্যভামা আমাকে শেখাতে এসেছে। আপনার কিন্তু রাগ হওয়া অন্যায়। আপনি তো আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। 2 নম্বর দাম্পত্যে স্বামীকে স্ত্রীর উপদেশ শুনতে হয়। তা ঠিক, কিন্তু হঠাৎ অনভ্যস্ত উপদেশ একটু অসহ্য বোধ হয়েছিল। তখনকার মতন সামনে নিলুম, কিন্তু পরে আবার গোল বাঁধল। রাত্রে হোটেলে এক টেবিলে খেতে বসেছি। সত্যভামা বললে, দেখুন মিস্টার নন্দী, আপনার খাওয়া মোটেই সায়েন্টিফিক নয়। মাছ, মাংস, ডিম, টমেটো, ক্যারট, লেটুস এইসব খাওয়া দরকার। যা খাচ্ছেন তাতে ভাইটামিন কিচ্ছু নেই। এবারে আর চুপ করে থাকতে পারলুম না। ক্যালোরি, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড আর ভাইটামিনের হার হদ্দ আমার জানা আছে। তার বৈজ্ঞানিক তথ্য আমি গুলে খেয়েছি, আর এই মাস্টার নিয়ে আমাকে লেকচার দিচ্ছে। রাগের বশে একটা অসত্য কথা বলে ফেললুম। দেখুন মিস সত্যভামা, ভাইটামিন আমার সয় না। সত্যভামা বললেন, সয় না কিরকম? উত্তর দিলুম, না, একদম সয় না, ডাক্তার বারণ করেছে। সত্যভামা ঘাবড়ে গিয়ে চুপ মেরে গেল। আপনার ধৈর্য দেখছি বড়ই কম। সেই তো হয়েছে বিপদ। উপদেশ আমার বরদাস্ত হয় না। তার 4 দিন পরে যা হলো একেবারে চূড়ান্ত। বিকেলে সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখছি, শুধু আমি আর সত্যভামা। ভূপেন বোধহয় ইচ্ছা করে আসেনি। সত্যভামা হঠাৎ বললে, ওহে অক্রূর, তুমি গোপদারি কালি কামিয়ে ফেলো, ওতে তোমাকে মানায় না, জঙ্গলি জঙ্গলি মনে হয়। কি আস্ফূর্ত দেখুন! যার ছাগল দাড়ি বা ইঁদুরে খাওয়ার মতন বিশ্রী দাড়ি, তার অবশ্য না রাখাই উচিত, কিন্তু আমার মতন যার সুন্দর নিরেট দাড়ি, সে কামাবে কোন দুঃখে? সত্যভামার কথায় আমার মেজাজ গরম হয়ে উঠল। কোটি কোটি বৎসর ধরে পুরুষত্বের যে বীজ প্রাণী পরম্পরায় সঞ্চারিত হয়ে এসেছে, যার প্রভাবে সিংহের কেশর, ষাঁড়ের ঝুঁটি, ময়ূরের পেখম আর মানুষের দাড়িগোপ উদ্ভূত হয়েছে, সেই দুর্দান্ত পুং হরমোন আমার মাংসে মজ্জায় কুপিত হয়ে উঠল। আমি ধমক দিয়ে বললুম, চোপ রাও, ও কথা মুখে আনবে না।
কামাতে চাও তো নিজের মাথা মুড়িয়ে ফেলো। সত্যভামা একবার আমার দিকে কটমট করে তাকালো, তারপর উঠে চলে গেল। রাত্রে খাবার সময় ভাই বোন কাকেও দেখলুম না। পরদিন সকালের ট্রেনে আমি কলকাতা রওনা হলুম। তারপর তারপর আর কোথাও 2 নম্বর দাম্পত্যের চেষ্টা করেছিলেন? রাম বলো আবার! বুঝতে পারলুম 1 নম্বর 2 নম্বর কোনোটাই আমার ধাতে সইবে না। তারপর হঠাৎ একদিন আবিষ্কার করলুম দাম্পত্যের 3 নম্বরও আছে, যাতে স্বামী স্ত্রী নিজের নিজের মতে চলে, অথচ সংঘর্ষ হয় না। আবিষ্কারটা ঠিক আমি করিনি, রবীন্দ্রনাথই করেছিলেন। বলেন কি? হ্যাঁ, রবীন্দ্রনাথই করে গেছেন, কিন্তু লোকে তার গুরুত্ব বুঝতে পারেনি। তাঁর লেখা থেকেই আমি পুনরাবিষ্কার করেছি। তিনি কি লিখেছেন শুনতে চান? অক্রুরবাবু পাশের ঘর থেকে শেষের কবিতা এনে পড়তে লাগলেন। অমিত রায় লাবণ্যকে বলছে, ওপারে তোমার বাড়ি, এপারে আমার। একটি দ্বীপ আমার বাড়ির চূড়ায় বসিয়ে দেব। মিলনের সন্ধ্যাবেলায় তাতে জ্বলবে লাল আলো, বিচ্ছেদের রাতে নীল। অনাহুত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পাবো না। তোমার নিমন্ত্রণ আসে একদিন পূর্ণিমার রাতে। পুজোর সময় অন্তত 2 মাসের জন্য দুজনে বেড়াতে বেরোবো, কিন্তু দুজনে 2 জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্যের দৈরাজ্য নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল। তোমার কি মত? লাবণ্য উত্তর দিচ্ছে, মেনে নিতে রাজি আছি। আমি জানি আমার মধ্যে এমন কিছুই নেই যা তোমার দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্যে দাম্পত্যে 2 পারে 2 মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। তারপর লাবণ্য প্রশ্ন করছে, কিন্তু তোমার নববধূ কি চিরকালই নববধূ থাকবে? টেবিলে প্রবল চাপড় দিতে দিতে উচ্চস্বরে অমিত বললে, থাকবে থাকবে থাকবে। আমি বললুম, অমিত রায় হচ্ছে একটি কথা তুবড়ি। রবীন্দ্রনাথ পরিহাস করে তাকে দিয়ে যা বলিয়েছেন আপনি তা সত্য মনে করছেন কেন? অক্রুবাবু টেবিলে কিল মেরে বললেন, মোটেই পরিহাস নয়, একেবারে খাঁটি সত্য। তিনি সমদর্শী কবি ছিলেন। দাম্পত্যের যা পরাকাষ্ঠা, সেই 3 নম্বরেরই ইঙ্গিত দিয়ে গেছেন। তার ভাবার্থ হচ্ছে স্বামী স্ত্রী আলাদা বাড়িতে বাস করবে, কালে ভদ্রে দেখা করবে, তবেই তাদের প্রীতি স্থায়ী হবে। নববধূ চিরদিন নববধূ থাকবে। আপনি এরকম দাম্পত্যের চেষ্টা করেছিলেন? একবার মাত্র চেষ্টা করেছিলাম, তা বিফল হয়েছে। কিন্তু বিফলতার কারণ এ নয় যে রবীন্দ্রনাথের থিওরি ভুল। আমার নির্বাচনই গলত ছিল। যাই হোক, আর চেষ্টা করবার প্রবৃত্তি নেই। ঘটনাটা বলবেন কি? শুনুন, আমার বয়স তখন 50-এর কাছাকাছি। রবীন্দ্রনাথের ফর্মুলাটি হঠাৎ একদিন আবিষ্কার করে মনে হলো, বাহ, এই তো দাম্পত্যের শ্রেষ্ঠ মার্গ। চেষ্টা করে দেখা যাক না। আমার গোটাগত বাড়ি আছে, ছোট বড় ফ্ল্যাটে ভাগ করা, সেগুলো ভাড়া দিয়ে থাকি। একদিন এক মহিলা আমার সঙ্গে দেখা করে একটা ছোট ফ্ল্যাট ভাড়া দিলেন। নাম ভাগ্যশ্রী দত্ত, বয়স আন্দাজ 40। কিন্নর বিদ্যাপীঠে গান বাজনা নাচ শেখান। দেখতে মন্দ নয়। আমার পছন্দ হলো, ক্রমে ক্রমে আলাপও হলো। ভাবলুম 1 নম্বর দাম্পত্যের আশা নেই, 2 নম্বরেও রুচি নেই। এই ভাগ্যশ্রীকে নিয়ে 3 নম্বরের চেষ্টাটা করা যাক। যখন আলাদা আলাদা বাস করব, তখন তো আদর্শ আর মতামতের প্রশ্নই ওঠে না। তার সঙ্গে দেখা করে বললুম, শোনো ভাগ্যশ্রী, আমাকে বিয়ে করবে? আমি নিজের বসত বাড়িতে থাকবো, তোমাকে আমার রসা রোডের বাড়িটা দেব। সেটাও বেশ ভালো বাড়ি। তোমাকে টাকাও প্রচুর দেব। তুমি নিজের বাড়িতে নিজের মতো চলবে। আমার পছন্দ অপছন্দ মানতে হবে না। মাসে 1 দিন আমি তোমার অতিথি হব, আর 1 দিন তুমি আমার অতিথি হবে। এই শর্তে বিয়ে করতে রাজি আছো? ভাগ্যশ্রী বললে, এক্ষুনি? খাসা হবে। আমার বাড়িতে আমার মা, দিদিমা, মাসি, 2 ভাই আর 4 বোনকে নিয়ে রাখবো। এই ফ্ল্যাটটা তো মোটেই কুলোয় না। আমি বললাম, তা তো চলবে না। তোমার বাড়িতে আমি গেলে ভিড়ের মধ্যে হাঁপিয়ে উঠবো যে। ভাগ্যশ্রী বললে, তোমাকে সেখানে যেতে কে বলেছে? নিজের বাড়িতে তুমি থাকবে, আমিও তোমার কাছে থাকবো। তুমি যা নেলাগাবা মানুষ, আমি না দেখলে চাকর বাকর সর্বস্ব লোপাট করবে। বাপরে, সে আমি সইতে পারবো না। আমার পিসেমশাইয়ের ভাগ্নে প্রাণতোষ দাদাও আমার কাছে থাকবে। সেই সব দেখবে, শুনবে, তোমাকে কিছুই করতে হবে না। ভাগ্যশ্রীর মতলবটি শুনে আমি তখনই সরে পড়লুম।
তারপর সে 3 দিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমি হাঁকিয়ে দিয়েছি। আমি প্রশ্ন করলাম, উকিলের চিঠি পাননি? অক্রুরবাবু বললেন, পেয়েছিলুম। উত্তরে জানালুম, ব্রিচ অফ প্রমিস হয়নি, আমি খেসারত 1 পয়সাও দেব না। তবে ভাগ্যশ্রী যদি 2 মাসের মধ্যে তার প্রাণতোষ দাদা বা আর কাকেও বিবাহ করে, তবে 5,000 টাকা যৌতুক দিতে প্রস্তুত আছি। ভাগ্যশ্রী তাতেই রাজি হয়েছিল। সকলকেই যৌতুক দিলেন, শুধু সত্যভামা বেচারি ফাঁকে পড়লেন। না না, তিনিও একেবারে বঞ্চিত হননি। পুরী থেকে চলে আসবার 3 মাস পরে একটা নিমন্ত্রণ পত্র পেয়েছিলাম। হুন্ডাগড়ের খুড়া সাহেবের সঙ্গে সত্যভামার বিবাহ হচ্ছে। আমি একটি ছোট্ট পিকিনিজ কুকুর সত্যভামাকে উপহার পাঠিয়ে দিলুম। খুব কান্নানি কুকুর, তার জন্য প্রায় 800 টাকা খরচ হয়েছিল। 1, 2, 3 নম্বর সবই তো পরীক্ষা করেছেন। আপনার ভবিষ্যৎ প্রোগ্রাম কি? কিছুই স্থির করতে পারিনি। আপনি তো ভোট লোক, একটা পরামর্শ দিন না। দেখুন অক্রুরবাবু, আপনার ওপর আমার অসীম শ্রদ্ধা হয়েছে। যা বলছি তাতে দোষ নেবেন না। আমি সামান্য লোক, শরীর বা মনের তত্ত্ব কিছুই জানি না। কিন্তু আমার মনে হয় আপনি যে পুং হরমোনের কথা বলছেন তা হরেক রকম আছে। একটাতে দাড়ি গজায়, আর একটাতে গুটিয়ে দেবার অর্থাৎ আক্রমণের শক্তি আসে, আর একটাতে সর্দারি করবার প্রবৃত্তি হয়। তাছাড়া আরও একটা আছে, যা থেকে প্রেমের উৎপত্তি হয়। বোধ হচ্ছে আপনার সেইটের কিঞ্চিত অভাব আছে। আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। খানিকক্ষণ চুপ করে থেকে অক্রুরবাবু বললেন, তাই করা যাবে। আমি নমস্কার করে বিদায় নিলাম। তারপরে আর অক্রুর নন্দীর সঙ্গে দেখা হয়নি। শুনেছি তিনি সমস্ত সম্পত্তি দান করে দ্বারকাধামে তপস্বিনী জগদম্বা মাতাজির আশ্রমে বাস করছেন। ভদ্রলোক শেষকালে আত্মসমর্পণই করলেন। আশা করি তিনি শান্তি পেয়েছেন।